Hello friends, good evening. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকেও একটা হিস্ট্রির কোয়েশ্চেন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা তো করবই। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছো এবং ইউটিউব চ্যানেল ঘুরছো ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য, অবশ্যই ইম্প্যাক্ট চ্যানেলে যাও। পর কম্পিটিটিভ প্রিপারেশনের সমস্ত ভিডিও তোমরা পাবে। ডে বাই ডে দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। যদি কেউ আমার সাথে টিউশন সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত যোগাযোগ করতে চাও, আমি ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার, 22 years মাই এক্সপিরিয়েন্স। ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট মি 8910618541। Class 11-12 arts, degree course, BA honors and general, all papers, spoken English class and all competitive examination and WBCS preparation, also admission here. So let's start the video. আজকের ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন নিয়ে আসলাম। মৌর্য শাসন ব্যবস্থার বিবরণ দাও। প্রবহমান ভারত ইতিহাসে মৌর্য শাসনের গুরুত্ব বিশেষ উল্লেখযোগ্য। মৌর্য সম্রাটরাই সর্বপ্রথম উত্তর ভারতের বিভিন্ন রাজ্য জয় করে ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিত কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলে। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রবর্তিত শাসন ব্যবস্থা এবং অশোকের সংযোজন, এই দুটি বিষয়কে ভিত্তি করেই মৌর্য শাসনের পরিকাঠামো গড়ে ওঠে। মেগাস্তিনিসের বিবরণ, কৌটিল্যের অর্থশাস্ত্র, প্লিনির বিবরণ, দিব্যবধান, মুদ্রারাক্ষস গ্রন্থ, জুনাগড় শিলালিপি এবং অশোকের শিলালিপি থেকে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। সো আমরা মৌর্য শাসন ব্যবস্থার প্রথম পয়েন্ট যেটা জানবো সেটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। ফার্স্ট পার্ট, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। মৌর্য শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও প্রাদেশিক এই দুটি স্তরে কিন্তু বিন্যস্ত ছিল। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান ছিলেন রাজা। তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান শাসক, ধর্মরক্ষক, প্রধান বিচারপতি ও আইনের প্রণেতা। বংশানুক্রমিক মৌর্য শাসন ব্যবস্থায় রাজাদের সীমাহীন ক্ষমতা লক্ষ্য করে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ মৌর্য শাসন ব্যবস্থাকে বা শাসনকে বল্লাহীন স্বৈরতন্ত্র নামে অভিহিত করেছেন। তবে মৌর্য সম্রাটগণ কখনো সীমাহীন স্বৈরাচারী ছিলেন না। তারা নিজেদের দেবানাং প্রিয় বলে দাবি করেন। মন্ত্রী পরিষদ, শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য রাজা নানা স্তরের রাজকর্মচারীদের ওপর নির্ভরশীল ছিলেন। এদের বলা হতো অমাত্য ও সচিব। সচিবদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মন্ত্রী বা মন্ত্রীন পদে নিয়োগ করা হতো। মন্ত্রীগণ প্রশাসন, পররাষ্ট্র সম্পর্ক ও প্রাদেশিক গুরুত্বপূর্ণ বিষয়ে রাজাকে পরামর্শ দিতেন। এদের বেতন ছিল বার্ষিক 48,000 টাকা। অন্যদিকে সাধারণ মন্ত্রীদের বেতন ছিল বার্ষিক 12,000 টাকা। কেন্দ্রীয় প্রশাসন পরিচালনার জন্য অমাত্য, অধ্যক্ষ প্রমুখ নানান রাজকর্মচারী ছিলেন। এছাড়াও মৌর্য শাসন ব্যবস্থায় দৈবারিক প্রতিবেদক,
পুরোহিত, গুপ্তচর প্রভৃতি রাজকর্মচারীদের সন্ধান পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট আসবো, প্রাদেশিক শাসন ব্যবস্থা। সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মৌর্য সাম্রাজ্যকে 4টি প্রদেশে ভাগ করা হয়। 1 প্রাচ্য, 2 উত্তরাপথ, 3 অবন্তী ও 4 দক্ষিণাপথ। এরপর অশোকের কলিঙ্গ বিজয়ের পর মৌর্য সাম্রাজ্যে কলিঙ্গ প্রদেশ সংযোজিত হয়। প্রদেশগুলির শাসনকর্তাদের প্রাদেশিক বলা হতো। সাধারণত এই পদে রাজপরিবারের ঘনিষ্ঠ রাজপুরুষরাই নিযুক্ত হতেন। প্রদেশগুলি যথাক্রমে জেলা বা আহর ও গ্রামে বিভক্ত ছিল। সমাহর্তা নামে এক শ্রেণীর কর্মচারী জেলার দায়িত্বে ছিলেন এবং গ্রামিক ছিলেন গ্রামের শাসনকর্তা। 3 নম্বর পয়েন্টে আসবো, যেটা বলতেই হয় নগর প্রশাসন। মৌর্য যুগে শহরাঞ্চলগুলি প্রত্যক্ষভাবে শাসিত হতো। মেগাস্থিনিসের বিবরণ অনুসারে 30 জন সদস্য বিশিষ্ট একটি পরিষদের ওপর নগরীর শাসনভার ন্যস্ত ছিল। নগর পরিচালনার জন্য 5 জন সদস্য নিয়ে 6টি পৃথক সমিতি গঠিত ছিল। এই সমিতিগুলির দায়িত্ব ছিল: 1 জন্ম মৃত্যুর হিসাব সংরক্ষণ, 2 ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ, 3 শুল্ক সংগ্রহ, 4 শিল্পকার্যের তত্ত্বাবধান প্রভৃতি। পাটলিপুত্র ছাড়া তক্ষশিলা, কলিঙ্গ, কৌশাম্বী, উজ্জয়িনী ও সুবর্ণগিরি শহরে সম্ভবত একই ধাঁচের শাসনবিধি প্রচলিত ছিল। পয়েন্ট নাম্বার 4, সামরিক সংগঠন। মেগাস্থিনিসের বিবরণ থেকে মৌর্য সাম্রাজ্যের বিশাল সামরিক সংগঠনের পরিচয় মেলে। সেনাবাহিনীতে 6 লক্ষ পদাতিক, 30,000 অশ্বারোহী, 9,000 হাতি ও অগণিত রথ ছিল। 30 জন সদস্য বিশিষ্ট একটি সামরিক পরিষদের হাতে সামরিক বিভাগের দায়িত্ব ন্যস্ত ছিল। গুপ্তচর ব্যবস্থা। সামরিক সংগঠনের পাশাপাশি মৌর্য সাম্রাজ্যের গুপ্তচর ব্যবস্থাও যথেষ্ট উন্নত ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র ও বিভিন্ন ঐতিহাসিকদের বিবরণ থেকে সে যুগের অন্তত 3 রকমের গুপ্তচরের উল্লেখ পাওয়া যায়। এরা হলো সমস্থা, 2 সঞ্চরা এবং পরিদর্শক। ঐতিহাসিক রমিলা থাপার তার হিস্টোরি অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে মৌর্য সাম্রাজ্যের গুপ্তচর ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। 5 পয়েন্ট, বিচার ব্যবস্থা। মৌর্য সাম্রাজ্যের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং কঠোর। স্বয়ং সম্রাট ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ বিচারক। এছাড়া গ্রাম ও শহরের বিচার ব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিলেন গ্রামিক ও নগর ব্যবহারী। 6 পয়েন্ট, রাজস্ব ব্যবস্থা। কৌটিল্য তার অর্থশাস্ত্রে ভূমি রাজস্ব ও অন্যান্য কর আদায়ের উল্লেখ করেছেন। অর্থশাস্ত্র থেকে জানা যায় রাষ্ট্রই ছিল জমির মালিক। বলি ও ভাগ এই 2 রকমের খাজনা আদায় করা হতো। ভূমি রাজস্বের পরিমাণ ছিল 1/6 অথবা 1/4। এছাড়াও সে যুগে বাণিজ্য শুল্ক, জন্ম ও মৃত্যু কর, জলকর, জলকর, পথকর প্রভৃতি থেকেও রাজস্ব আদায় করা হতো।
নেক্সট পয়েন্ট নাম্বার 7, লাস্ট পয়েন্ট, অশোকের সংযোজন। কলিঙ্গ যুদ্ধের পরবর্তী সময়ে সম্রাট অশোক মৌর্য শাসন ব্যবস্থায় কিছু সংস্কার সাধন করে তাকে জনকল্যাণমুখী চরিত্র দান করেন। এই উদ্দেশ্যে তিনি জুত, রাজুক, মহাপাত্র, প্রাদেশিক নগর ব্যবহারিক প্রতিবেদক নামক কর্মচারী নিয়োগ করেন। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের উদ্দেশ্যে তিনি নানান পরিকল্পনা গ্রহণ করেন। মূল্যায়ন হিসেবে বলতে পারি যে মৌর্য যুগেই ঐক্যবদ্ধ সর্বভারতীয় সাম্রাজ্য গঠন ও শাসন কাঠামো প্রবর্তনের ঐতিহ্য গড়ে উঠলেও তা একেবারে ত্রুটিমুক্ত ছিল না। কারণ এক, আমলাতন্ত্রের প্রভাব বেশি থাকায় প্রশাসনে জনগণের অংশগ্রহণের সুযোগ ছিল না। তাছাড়া ভৌগোলিক দিক থেকে বিশালাকার সাম্রাজ্যের সুষ্ঠু শাসন পরিচালনা সহজ ব্যাপার ছিল না। 2, ঐতিহাসিক ডি কোশাম্বি ও রমিলা থাপার বিশাল প্রশাসনের ব্যয়ভার নির্বাহের জন্য অর্থনৈতিক সংকটকে মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ বলে মনে করেন। 3 নম্বর, ডি.আর. ভান্ডারকার মনে করেন অশোকের অনুসৃত নৈতিক ভাববাদী রাষ্ট্রনীতি মৌর্য সাম্রাজ্যের স্থায়িত্বের পক্ষে ক্ষতিকারক হয়েছিল। তা সত্ত্বেও এইসব ত্রুটি থাকা সত্ত্বেও মৌর্য শাসন ব্যবস্থা সুসংহত রাষ্ট্রীয় শাসনের যে নজির গড়ে তোলে, যা পরবর্তীকালে ভারতীয় শাসন ব্যবস্থার ইতিহাসে এক অতি উজ্জ্বল দিক নির্দেশ করে। Thank you for watching this video. Please like, share and subscribe my YouTube channel. Thank you. Good night.